হায়দ্রাবাদ নামটা শুনলেই একদিকে যেমন মাথায় আসে অত্যাধুনিক হাইটেক সিটি, রিং রোড, আবার অন্যদিকে ভ্রমণপ্রেমী মানুষের মাথায় আসে নিজামদের ইতিহাস, বিভিন্ন স্থাপত্য, আবার খাদ্যপ্রেমী মানুষের কাছে এটি বিরিয়ানির শহর। সেই জন্যই বোধহয় হায়দ্রাবাদকে ডাকা হয় সিটি অফ বিরিয়ানি। হায়দ্রাবাদ সেই শহরগুলোর মধ্যে একটা যেখানে মানুষ আসতে ভীষণ পছন্দ করে। এখানকার খাবার, এখানকার ইতিহাস যা সকল ভ্রমণপ্রেমী মানুষদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। যারা হায়দ্রাবাদে আসছো বা আসার প্ল্যান করছো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে থাকছে হায়দ্রাবাদে ঘোরার একটা ফুল গাইডলাইন বা ট্যুর প্ল্যান, যেটা তোমাদেরকে হায়দ্রাবাদ ঘোরার জন্য অনেক অনেক সাহায্য করবে। এই ভিডিওতে থাকছে যে হায়দ্রাবাদে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমরা শেয়ার করব। তাই স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরনো যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো সবার আগে আসি ট্রান্সপোর্ট নিয়ে। সবার আগে বলি যে হায়দ্রাবাদে আপনারা কিভাবে আসবেন। বাসে আসতে চাইলে যে কোনো বড় সিটি যেমন মুম্বাই, ঔরঙ্গাবাদ, হাম্পি, তিরুপতি এই সমস্ত জায়গা থেকে কিন্তু হায়দ্রাবাদ পর্যন্ত খুব ভালো বাস সার্ভিস আছে। আপনারা এই সমস্ত শহর থেকে কিন্তু বাসে করে হায়দ্রাবাদে আসতে পারেন। তারপরে আসি ট্রেনে। ট্রেনে আসলে আপনারা যে কোনো জায়গা থেকেই আসতে পারেন। আর এখানে 3টে স্টেশন রয়েছে, এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। একটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেশন, সেকেন্দ্রাবাদ স্টেশন ও কাচ্চিঘোড়া স্টেশন। যে কোনো একটি স্টেশনেই আপনারা নামতে পারেন। আমরা যেরকম ছিলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। এরপরে আসি প্লেন। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে হায়দ্রাবাদের নিয়ারেস্ট, হায়দ্রাবাদ সিটির নিয়ারেস্ট এয়ারপোর্ট, যেটা রয়েছে হায়দ্রাবাদ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে শামশাবাদ নামে একটা জায়গাতে। তো ওখান থেকে আপনি হায়দ্রাবাদ মেইন সিটির জন্য বাস, ট্যাক্সি, শেয়ারিং কার এসব কিন্তু পেয়ে যাবেন। তারপরে আসি শহরের ভিতরে ঘোরার জন্য আপনারা কী কী ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। তো শহরের ভিতরে ঘোরার জন্য মেট্রো, বাস, অটো, ওলা, উবের পাওয়া যায়। তো এর ভিতরে সিটির ভিতরে ঘোরাঘুরির জন্য আমরা অটো আর উবের বুক করেছিলাম। আর দূরে যে সিটি সাইট সিইংয়ের জন্য আমরা কারও বুক করেছিলাম। এসি কার আমাদের সারা দিনের জন্য প্রায় 4000 টাকা মতো পড়েছিল। তো অটোর এক্সপিরিয়েন্স আমাদের সেরকম একটা ভালো ছিল না, কেন কি হায়দ্রাবাদ সিটির মধ্যে খুবই রাফ ড্রাইভিং চলে। তো সেই ক্ষেত্রে ড্রাইভারগুলো খুব রাফ আর কি গাড়ি চালাচ্ছিল। তো সেই হিসেবে ওলা উবের কিন্তু খুব ভালো রেসপন্স করেছিল, আমাদের গাড়ি ক্যান্সেল হয়নি আর খুব ভালো সার্ভিস আমরা পেয়েছিলাম। হায়দ্রাবাদে এসে আপনারা কোথায় হোটেল নেবেন? হায়দ্রাবাদে এসে আপনারা কিন্তু নামপল্লিতে বা সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছাকাছি হোটেল নিতে পারেন। নামপল্লি মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আপনারা কিন্তু খুব সহজেই পুরো শহরটা ঘুরে ফেলতে পারেন। তো সেই কারণে অনেক ট্যুরিস্টরাই কিন্তু প্রেফার করে নামপল্লিতে থাকার। এছাড়াও সেকেন্দ্রাবাদ স্টেশনে যদি আপনি নামেন তো সেখান থেকে সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছাকাছিও হোটেল নিতে পারেন। আমরা যেরকম সেকেন্দ্রাবাদ স্টেশনের পাশেই হোটেল নিয়েছিলাম। প্রাইসের দিক থেকে দেখতে গেলে নামপল্লি যেহেতু একদম সিটি সেন্টারে অবস্থিত, তো সেই কারণে আর সিটির সমস্ত ভিউ যেগুলো ট্যুরিস্ট পয়েন্ট আছে সেগুলো খুব কাছে থাকায় নামপল্লির কম্পারেটিভলি রেন্টটা একটু বেশি থাকে, আর সেকেন্দ্রাবাদের কম্পারেটিভলি একটু কম থাকে। আমরা দু জায়গাতেই খোঁজ নিয়েছিলাম, যেহেতু পিক সিজন ছিল, দিওয়ালির পরেই আমরা গেছিলাম। নামপল্লিতে আমরা সেরকম হোটেল পাইনি, তো আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনেই পেয়েছিলাম। আমাদের হোটেলটার রেন্ট ছিল 2000 টাকা পার নাইট। তো এখানে মোটামুটি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, এসি ঘর 1000 টাকা থেকে শুরু করে, মানে আপনি যেরকম ফিচার্স মানে যেরকম সুযোগ সুবিধা নেবেন সেই হিসাবে কিন্তু দাম বাড়বে আর কি।
এবার বলি খাবার দাবারের ব্যাপারে। হায়দ্রাবাদ যেহেতু সাউথ ইন্ডিয়াতে অবস্থিত, তো এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার যেমন ইডলি, ধোসা, মেন্দু বড়া এগুলো খুব ভালো পাওয়া যায়। এছাড়াও পুরি সবজি, ব্রেড অমলেট, স্যান্ডউইচ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়া মাইসোর বন্ডা এখানকার কিন্তু খুব ফেমাস। এছাড়াও ননভেজের দিক থেকে যদি দেখা যায়, হায়দ্রাবাদের বিরিয়ানি, হালিম এগুলো তো আছেই। প্যারাডাইস, সাগোস, তারপরে সাই দাস্তারখান, ক্যাফে বাহার, পিস্তা হাউস এইসব দোকানগুলোর বিরিয়ানি কিন্তু খুব ফেমাস হায়দ্রাবাদে। তো আমরা প্যারাডাইস আর সাগোসের বিরিয়ানি ট্রাই করে দেখেছি। কম্পারেটিভলি সাগোসের বিরিয়ানি আমাদের বেটার লেগেছে প্যারাডাইসের থেকে। তো আপনারাও একবার গিয়ে ট্রাই করে দেখতে পারেন। এছাড়া ইরানি চায়, করাচি বিস্কিট, উসমানি বিস্কিটের জন্য হায়দ্রাবাদ ভীষণ বিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য নিমরা ক্যাফে, ইরানি ক্যাফে। এছাড়াও এখানকার মিষ্টিও কিন্তু বেশ জনপ্রিয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো এখানকার যে মিষ্টিগুলো ভালো লেগেছে তার মধ্যে পেপার সুইটস, একটা পেপারের র্যাপারের মধ্যে বাতাসা আর গুড় দিয়ে রোল করা ছিল, বেশ লেগেছিল সুইটগুলো। আর মাইসোর পাক কিন্তু এখানকার খুব ফেমাস। গোলকুন্ডা ফোর্ট, যেটি হায়দ্রাবাদের টপ ট্যুরিস্ট স্পটের মধ্যে কিন্তু একটি। এটি সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। বেস্ট টাইম আমি বলবো এখানে আসার জন্য বিকেলবেলা 3টে নাগাদ যদি আপনারা এখানে এসে পৌঁছাতে পারেন, তাহলে এর টপে পৌঁছাতেও কিন্তু প্রায় ঘন্টাখানেক টাইম লাগবে। এখানে প্রায় 360টা সিঁড়ি আছে, আর ওখান থেকে একদম টপ থেকে সানসেট ভিউ কিন্তু অসাধারণ। আর তারপরে সন্ধ্যাবেলায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকে। তো আপনারা 3টে নাগাদ যদি আসেন, একদম টপে উঠে সানসেট দেখে, লাইট অ্যান্ড সাউন্ড দেখে আপনারা নিচে নামতে পারেন। আর এখানে টিকিট চার্জ হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা, আর বাচ্চাদের জন্য টোটালি ফ্রি। মোবাইল ফটোগ্রাফি ফ্রি আছে, কিন্তু ডিএসএলআর ইউজ করবেন যারা, তাদের জন্য 25 টাকা কিন্তু চার্জ দিতে হবে। চারমিনার, যেটি হায়দ্রাবাদের সেকেন্ড অ্যাট্রাকশন পয়েন্ট বলে জানা যায়। তো এটি পুরনো হায়দ্রাবাদে অবস্থিত। 1991 সালে কুলি কুতুব শাহ তৈরি করেছিলেন। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 25 টাকা। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5:30 পর্যন্ত এটি খোলা থাকে। আর এর সামনে কিন্তু বিশাল বড় একটা বাজার বসে, যেটা দেখার মতো। প্রায় 200 বছরেরও পুরনো এই চৌমহল্লা প্যালেস। তো এখানে শুক্রবার বাদ দিয়ে বাকি শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। আর টাইমিং সকাল 10টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 80 টাকা করে পার পারসন। আর ফোনে ছবি তোলার জন্য সেভাবে কোনো চার্জ দিতে হয় না। আর এর ভিতরে আপনারা দেখে নেবেন গাড়ির এরকম মিউজিয়াম আছে, নিজামদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, জামা কাপড়ের মিউজিয়াম আছে, এবং তাদের ব্যবহৃত অস্ত্র শস্ত্রও রাখা রয়েছে। বিড়লা মন্দির। বিড়লা মন্দির হলো হায়দ্রাবাদের উল্লেখযোগ্য সাইট সিনগুলোর মধ্যে একটি। এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট চার্জ লাগে না, কিন্তু মোবাইল ফোন, ক্যামেরা এইসব একেবারেই অ্যালাউ নয়, যে কারণে এগুলো আপনাদেরকে ক্লোক রুমে জমা রেখেই সিকিউরিটি চেক করিয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করা যাবে। সালারজাং মিউজিয়াম। পৃথিবীর অন্যতম মিউজিয়ামগুলির মধ্যে সালারজাং মিউজিয়াম খুবই উল্লেখযোগ্য। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে সালারজাং ফ্যামিলির বিভিন্ন রকম সংগ্রহ করা জিনিসপত্র। এই মিউজিয়ামের সবথেকে আকর্ষণ হচ্ছে 200 বছরের পুরনো এই ক্লকটা, যেটি 1 ঘন্টা পর পর বেজে ওঠে। আপনারা গেলে কিন্তু অবশ্যই দেখবেন। তাছাড়াও আছে এই রেবেকা স্ট্যাচু, যেটা কিন্তু আপনারা দেখতে একদমই ভুলবেন না।
এখানে আসার জন্য এন্ট্রি ফিজ হচ্ছে বড়দের 20 টাকা করে, ছোটদের 10 টাকা করে। এছাড়া এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা নিয়ে গেলে ভিতরে তার চার্জ দিতে হয় 50 টাকা করে। লুম্বিনী পার্ক হুসেন সাগর লেকের পাশেই অবস্থিত এই লুম্বিনী পার্ক। এখানে ওপেন টাইম হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে সন্ধে বা রাত 9টা পর্যন্ত। টিকিট চার্জ হচ্ছে বড়দের জন্য 20 টাকা করে আর ছোটদের জন্য 10 টাকা করে। এছাড়া এই লুম্বিনী পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা রয়েছে আর সিকিউরিটি গার্ড খুবই কড়াকড় এখানে। তাছাড়াও তোমরা যদি হুসেন সাগর লেকের মধ্যে বোট রাইডিং করতে চাও বা বুদ্ধা স্ট্যাচুর কাছে যেতে চাও, সেটাও কিন্তু লুম্বিনী পার্কের থেকেই বোটগুলো ছাড়ে। তো এখানে এসেই তোমাদেরকে বোটে উঠতে হবে। আর সন্ধ্যেবেলায় আমি সাজেস্ট করব তোমরা আসো, কেন কি সন্ধ্যেবেলায় এই লুম্বিনী পার্কের পাশ দিয়ে যে নেকলেস রোডটা গেছে, সেই নেকলেস রোডটার কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর তাছাড়াও লুম্বিনী পার্কে সন্ধ্যে 7:30 থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও তোমরা একেবারে দেখে নিতে পারবে। লুম্বিনী পার্ক ও হোসেন সাগর লেকের ঠিক অপোজিটেই রয়েছে এনটিআর গার্ডেন। এখানে অনেক কিছু রাইড আছে, তোমরা আসলে সেগুলো এনজয় করতে পারো। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে বড়দের জন্য 20 টাকা করে আর ছোটদের জন্য 10 টাকা করে। এছাড়াও এখানে রাত্রেবেলার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। তোমাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে বা তোমাদের হাতে সময় বেশি থাকে, তাহলে তোমরা কিন্তু হায়দ্রাবাদের জু, নেহেরু জিওলজিক্যাল পার্ক ঘুরে নিতে পারো। এখানকার এন্ট্রি ফিজ উইকেন্ড আর উইকডেজ হিসেবে হয়। উইকডেজে 70 রুপিস বড়দের জন্য, 45 রুপিস ছোটদের জন্য, আর উইকেন্ডে 80 রুপিস বড়দের জন্য আর 55 রুপিস ছোটদের জন্য। এখানে তোমরা দেখে নিতে পারবে বাটারফ্লাই পার্ক, স্নেক পার্ক, এশিয়াটিক লায়ন, ইন্ডিয়ান রাইনো, রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও অনেক অনেক জন্তু। হায়দ্রাবাদ সাইট সিনের মধ্যে কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন এখানকার হায়দ্রাবাদের স্কন টেম্পল। এখানে টাইমিং থাকে সকাল 4:30 থেকে নিয়ে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে নিয়ে রাত 8:30 পর্যন্ত। আর এখানে কোনো এন্ট্রি চার্জ দিতে হয় না। সন্ধেবেলাটা এখানে গিয়ে আপনারা কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন করতে পারেন। এখানকার সুন্দর কৃষ্ণের আরতিও দর্শন করতে পারেন। হায়দ্রাবাদ সিটির বাইরে যে সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, তার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ জগন্নাথ টেম্পল। এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর এখানে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে নিয়ে সকাল 11টা পর্যন্ত এবং বিকালে 5টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। হায়দ্রাবাদ থেকে মাত্র 35 কিলোমিটার দূরেই রয়েছে এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি রামানুজের মন্দিরটি। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 200 টাকা করে, ছোটদের জন্য মানে 5 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 125 টাকা করে। আর টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে নিয়ে সন্ধে 8:30 পর্যন্ত। 2022 থেকেই কিন্তু এটা চালু হয়েছে, একেবারেই নতুন। এটাও আপনারা ঘুরে নিতে পারেন। এছাড়াও আপনাদের কাছে এক্সট্রা টাইম থাকলে আপনারা ঘুরে নিতে পারেন রামোজি ফিল্ম সিটি, যেখানে ঘুরতে গেলে কিন্তু পুরো একটা দিন লেগে যাবে। তো আমাদের কাছে টাইম কম ছিল বলে আমরা রামোজি ফিল্ম সিটি ছেড়ে দিয়েছি। নেক্সট টাইম যদি সম্ভব হয় আবারও যাব। এছাড়াও আপনারা ঘুরে নিতে পারেন এখানকার বিড়লা মিউজিয়াম, যেটা বিড়লা মন্দিরের পাশেই রয়েছে। তো আমরা এখানে মোটামুটি 4 দিন 4 রাত ছিলাম, তার একটা প্ল্যান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। তো হায়দ্রাবাদের সিরিজটা আপনারা দেখবেন ভালো করে, তাহলেই আপনাদের একটা ভালো আইডিয়া চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।